একদম ঠিক, কিন্তু তাও যদি শুধু এইটুকু যদি কারণ হয়, তাহলে তো ওকে কম্বলের মধ্যে একদম চাপাচুপি দিয়ে একদম ঘেরার না মধ্যে না রাখলেও না, ঘুমোতে পারবে। যেটা স্পর্শ কাজ করে। স্পর্শ কাজ করে, ওকে, ভেরি নাইস। আচ্ছা, এবার আমি একটা সায়েন্স বলছি, ঠিক আছে? আমি বলছি যে মা যখন মা হচ্ছেন, একজন 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 মেয়ে যখন কনসিভ করছে, এবং তিনি যখন সারাদিন কাজের মধ্যে আছেন, তিনি যখন হাঁটাহাঁটি করছেন, অ্যাকচুয়ালি বাচ্চা থাকছে একটা বাউলের মধ্যে, গর্ভে। মা যখন হাঁটাহাঁটি করেন, ওই গর্ভে যে বাউলটা থাকে ওটা বাউন্স হয়। তাতে কি হয়, বাচ্চাটা খুব মানে মানে গরম ফিল করতে পারে, এবং সেখানে একটা দোলা ফিল করতে পারে, যে জন্য তার ওই 8 থেকে 9 মাস সে কিন্তু দোলা পেয়েই ঘুমাবার একটা অভ্যাস, হ্যাবিট তৈরি হয় বাচ্চাটার। এই হ্যাবিটটা তখনই হয় যখন বাবা মা বা মা যখন সারাদিন কাজ করে, তার মধ্যে কিন্তু কোনো মুভমেন্ট হয় না, বাচ্চাটা কিন্তু পা দিয়ে লাথি মারে না, হাঁটা চলা যখন করে তখন বাচ্চাটা গর্ভের মধ্যে ঘুমায়, ঘুমানো অবস্থায় থাকে। যখন মা দুপুরবেলা ঘুমায়, শুতে যায়, মা যখন থেমে যাচ্ছে, মানে কি দোলাটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন বাচ্চাটা একটা পা তুলছে, দেখবেন পেটের কাছটা একটু উঁচু হয়ে যাচ্ছে, শুলেই ওটা বোঝা যায়। তাই তো, অনুপ বাবু? তাহলে এটা হচ্ছে সায়েন্স, যে বাচ্চা 9 মাস অবধি মায়ের গর্ভে যখন থাকে, যে অ্যাটমসফিয়ারে থাকে, সেই অ্যাটমসফিয়ারটা বাচ্চার হ্যাবিচুয়াল হয়ে যায়। এই হ্যাবিচুয়েট হয়ে যায় বলে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তার জন্য দোলনা কেনা হয়, যাতে ওই চাপাচুপি দিয়ে মায়ের গর্ভে যেমন ছিল, দোলা যাতে দেওয়া যেতে পারে। আর দোলা দিলেই বাচ্চাটা ঘুমায়, যেই দোলা থামিয়ে দেবে অমনি বাচ্চা জেগে যায়। তার কারণ কি? তার হ্যাবিট, তার বিহেভিয়ার। দেখুন, এখানেও কিন্তু বিহেভিয়ার চলে আসছে, চাইল্ড সাইকোলজিতেও বিহেভিয়ার চলে আসছে, বিহেভিয়ার তৈরি হয়ে গেছে ওটা। 9 মাস ধরে বাচ্চাটা কিন্তু ওইভাবে ওইভাবে ছিল। তাহলে বাচ্চা যখন সারাদিন ঘুমাচ্ছে, মানে কি তার ওটা বিহেভিয়ার, তার ওটা বিহেভিয়ার। এবার সে রাতের বেলা জাগছে, এটা তার হ্যাবিট, কেননা রাতের বেলা মা ঘুমোতে যায়, তখন সে জাগতো, কিছুক্ষণ জাগার পর সে ঘুমিয়ে যেত ঠিকই, কিন্তু সে তখন জাগতো। তখন হচ্ছে কি, বাবা মা ফিল করছে যে বাচ্চাটা রাতের বেলা জেগে যাচ্ছে, বাচ্চাটা রাতের বেলা পটি করে দিচ্ছে, বাচ্চাটা এরকম করছে, বাচ্চাটাকে ঘোরায়, যখন শুনছে না, তখন কি হচ্ছে, হয় বাবা বা মা তাকে ধমকে কথা বলছে, বা তাকে জোরে জোরে নাড়াচ্ছে। অনেক অনেক জায়গায় আমি দেখেছি, অনেক পেশেন্ট আমার কাছে এসেছেন, তার সন্তানের প্রবলেম নিয়ে এসেছেন, কিন্তু তারা নিজেরা এই জিনিসটা ভুলটা করেছেন। অনেক সময় অনেক বাবা অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মধ্যে গিয়ে বাচ্চাটাকে কখনো কখনো ধমকে দেন রাতের বেলাতেই, এবং সে চমকে চমকে ওঠে, এরম ভাবে চমকে চমকে ওঠে। কেন? তার কারণ হচ্ছে, এই জায়গায় বাবা মা সারাদিন যে কাজের ওয়ার্কলোড, সেটা রাতের বেলা যখন সে নিতে পারছে না, সেটা ট্রান্সফার করে দিচ্ছে বাচ্চার উপর। কিভাবে? না, ঘুমিয়ে পড়, বা তাকে বিভিন্ন ধরনের ভয়, ওই দেখ ভূত আসছে শুয়ে পড়, ওই দেখ পুলিশ ধরে নিয়ে যাবে, ওই দেখ কালো রঙের কে আসছে, শুয়ে পড় শুয়ে পড়। আমি গ্যারেন্টি দিয়ে লিখে দিচ্ছি স্যার, ওর এই ভয়টা জীবন ভোর যাবে না ওই বাচ্চাটার। কেন যাবে না? কেননা যখন কোটেক্স নরম ছিল, সাবকনসিয়াস স্ট্রং ছিল, বাবা মা ওই বাচ্চাটাকে এই ভয়জনিত অ্যাক্টিভিটি করিয়েছে। প্রবলেম। তো তাই 1 থেকে 5 বছর বাচ্চাদের শুধু ভালোবাসাই দিতে হয়, কিন্তু হায় দুর্ভাগ্য, বাবা মারা এই 1 থেকে 5 বছর বেশি করে ভয় দেখান। ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে, আমি এটা আগেও দেখেছিলাম, একটা সাদা পেপার, পরিষ্কার পেপার, সেই পরিষ্কার পেপারে যদি আপনি মুড়ে দেন, মুড়ে সেই পরিষ্কার পেপারটাকে আবার যদি সমান করতে যান, দেখবেন সেই ভাঁজগুলো আর যাবে না, কারণ যখন আপনি তাকে ভাঁজ করেছিলেন তখন সেটা পরিষ্কার ছিল। তো বাচ্চাদের সাবকনসিয়াস যখন পরিষ্কার থাকে, সেখানে যখন কোনো অ্যাফার্মেশন যাচ্ছে, সেই অ্যাফার্মেশন কিন্তু 100% রিমুভ হবে না। সে যতদিন বাঁচবে
তার সেই অ্যাফার্মেশন কিন্তু তার সঙ্গে থাকবে অল দ্য টাইম। সেটা পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। হ্যাঁ, এবার অনুপবাবু বলুন, কিছু একটা জিজ্ঞাসা করছিলেন। বলছি স্যার, আমরা যেটুকু কাজ করার ক্ষেত্রে লক্ষ্য করছি, কি জেনারেল বাচ্চা কি স্পেশাল বাচ্চার ক্ষেত্রে সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে, বা এই 5 বছরের মধ্যেও আমরা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে দেখছি বাবা মা খুব খুশিতে থাকেন। ঠিক কিছুদিন পরে বাবা মা উভয়ের মধ্যে কোনো কথোপকথন, নেগেটিভ হোক পজিটিভ হোক, যে রিয়াক্ট গুলো করে, বাচ্চার মেমারি তো ব্লাঙ্ক থাকে, ওই জায়গায় যখন তার বাচ্চার সামনে যে রিয়াক্ট গুলো করে, সেগুলো বাচ্চাটা প্রত্যেকটা জিনিস ব্রেনে নেয়, ওর ব্রেন সেখানে ফিল আপ হয়। তখনই সেই জায়গাটা, এটা ওর ভবিষ্যতের ক্ষেত্রে এবং পরবর্তী কালে ও প্রত্যেকটা জিনিস সেইভাবেই ও ও নিতে থাকে, আর সেই রিয়াক্ট গুলা করে। যার ফলে কি হয়, বাচ্চা প্রথম থেকেই কিন্তু কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা কোনো বাবা মা বুঝছে না। বাচ্চার সামনে আমরা এই জিনিসটা করব না। আমাদের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, কেউ না কেউ, কাউকে না কাউকে স্টপ হতে হবে একটা জায়গায়, কিন্তু বাচ্চার সামনে এই রিয়াক্ট গুলো করবো না, কিন্তু কোনো বাবা মা বোঝে না। হ্যাঁ, যার ফলে এই বাচ্চাগুলোর এই ডিফেক্টিভ চলে আসে। একদম। কিন্তু আর একটা বিষয় আছে স্যার, আর একটা বিষয় আছে। যেমন হচ্ছে ধরুন, সব থেকে প্রথমে একটা বাচ্চা যখন মানে পৃথিবীতে আসে, সে বাচ্চাটার মধ্যে কিছু অ্যাক্টিভিটি এমন ঘটে, যেমন হচ্ছে, এক সেকেন্ড, সে বাচ্চাটার মধ্যে এমন ঘটে যে বাচ্চাটা মায়ের কাছে আছে, কিন্তু মা সে বাচ্চাটাকে সামলাতে পারছে না, বাচ্চাটাকে অন্য কারোর হাতে দিচ্ছে। এবং সেই বাচ্চাটা, অনেক সময় ঘটছে কি, আমার নিজের দেখা উপলব্ধি করা, সে বাচ্চাটাকে যার হাতে দিচ্ছে, সে বাচ্চাটাকে বাজেভাবে রুট ভাবে তার সঙ্গে, বাচ্চার সঙ্গে বিহেভ করছে। সেটা কোনো দাইমা হতে পারে, বা সেটা কেউ হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু বাচ্চাদের উপর কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। এবং এই নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু বড় কালেও কিন্তু বাচ্চাদের মধ্যে থাকে। ধরুন, কথা কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন ধরুন, আহ, আমার পাশের বাড়িতে একজন বাচ্চা, সে বাচ্চাটার মধ্যে একটা হ্যাবিট এসে গেছে। কি হ্যাবিট? না, সে বাচ্চাটা, মানে বললে আপনি অবাক হয়ে যাবেন। মানে এটা খুবই জঘন্যকর একটা ব্যাপার। এটা বাবা মাদের অ্যাওয়ারও এটা করতে হয়। আমি যখন পারি আমি এটা করি। এক দাইমার কাছে রেখে যেতেন, সেই দাইমা পান খেত, সে দাইমা পান খেত। এবারে সে দাইমা কি করতো, বাচ্চাটাকে ইয়ারকি মেরে মুখ থেকে একটা পান বার করে দিয়ে দিত। এটা কন্টিনিউয়াসলি করেছেন, ঠিক আছে? আর সেই হ্যাবিট হয়ে গেছে। একদিন তার বাবা দেখছে যে, আরে, এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় দেখছে, দেখে ওয়ারিড হয়ে গেছে, আমার কাছে এসেছে, বলছে, স্যার দেখুন, আমার এই বাচ্চাটা, এই 5 বছর বয়স বাচ্চাটাকে এরম এরম করে, এরম দেয়। আহ, দেখুন, সে দাইমাকে ছাড়া সে থাকবে না, সে আমাদের কাছে থাকবে না, সে দাইমাকেই চাই। আমি স্যার, বললাম যে এরকম আপনি আর, ঘটনা আমাদেরও ক্ষেত্রে লক্ষ্যে পড়েছে। 4 বছরের বাচ্চা, বাবা মা সার্ভিস করেন, সকাল থেকে বেরিয়ে যান, কাজের মানুষের কাছেই মানুষ, কাজের কাজের যে থাকে বাচ্চার খাওয়ার, লোভনীয় খাওয়ার, বাচ্চাকে না খাইয়ে বেশিরভাগটাই নিজে খেয়ে নেন, বাচ্চাকে একটু অল্প খাইয়ে দিয়ে বল খাটিয়ে বাচ্চাকে কোনো রকম ঘুম করানোর চেষ্টা করে। সে বাচ্চা কোণঠাসা হতে 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 সে একদম পরপর যখন দেখছে যে আহ, তার মেমারি, তার এ টোটাল বাবা মার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, বাবা মা তখন অনুভব করছে কোন জায়গায় সমস্যা হচ্ছে, সমস্যার সমাধান করতে পারেনি। যখন আমাকে ডাকে, আমি গিয়ে বললাম যে যার কাছে রেখেছেন সেই জায়গাটা দেখুন, ওর সঙ্গে একটু ভালো এসে বিহেভ করবেন। আপনারা পরিশ্রান্ত ক্লান্ত বলে আপনারা সাইড কেটে থাকবেন, আপনারা ঘুমিয়ে পড়বেন, আপনারা নিজেদের মধ্যে রিয়াক্ট করবেন, এই জিনিসগুলো না করে ওর সঙ্গে একটু খেলাধুলা করুন, একটু মেলামেশা করুন, ওর কাছে জানতে চান, হুম, ও কি অভাব অনুভব করছে। আর বাড়িতে একটা সিসি ক্যামেরা লাগানো, একদম ঠিক বলেছেন। একদম প্রথম হ্যাঁ, প্রথম দিনেই ধরে ফেলেছে
দ্বিতীয় দিন আমাকে ফোন করে বলছে, স্যার এই 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 বাচ্চার উপরে মারধর করে, বাচ্চা ভয়ে কোণঠাসা হয়ে থাকে এবং বাচ্চার খাবার এইভাবে করে। তাহলে বুঝতে পারছেন, আর যেটা অনুভব করেছিলাম সেই জায়গাটাই চলে এসেছে। একদম। মানে কি এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা কাউন্সিলরের ক্ষেত্রে। যখন আপনি কাউকে কাউন্সিলিং করবেন, আগে আপনাকে একটা কাউন্সিলর তখনই ভালো হবেন যে ক্লায়েন্টের পুরো কথা শুনতে হবে আপনাকে। নিজের এক্সপিরিয়েন্স আগে শেয়ার করবেন না কখনো। আগে ক্লায়েন্ট কি বলছে তার পুরো কথাটা আপনাকে আগে শুনতে হবে। যতক্ষণ না আপনি প্রবলেমের ডেপথে যাবেন, ততক্ষণ আপনি সলিউশন দিতে পারবেন না। আগে আপনাকে শুনতে হবে। প্রসেনজিৎ, বুঝতে পারছো? শুনতে পাচ্ছ প্রসেনজিৎ? ভাস্বতী, ওই লেফট হয়ে গেলেন, হ্যাঁ ওনাকে স্যার, একটু শুনতে পাচ্ছি। ফোন করে ডেকে একটু ডেকে নাও। উম, ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে ডেকে নাও। ও লেফট হলো কেন? ওকে ডেকে নাও। আচ্ছা, এবার হচ্ছে এবার হচ্ছে তাহলে 1 থেকে 5 বছর হচ্ছে বাচ্চাদের শুধু ভালোবাসা দিতে হয়। 1 থেকে 5 বছর। 5 থেকে 10 বছর বাচ্চাদের ফলো করতে হয়। 5 থেকে 10 বছর বাচ্চাদের কি করতে হয়? ফলো করতে হয়। ফলো কেন? না, বাচ্চাদেরকে ফলো না করলে বোঝা যাবে না বাচ্চারা কোনটায় পছন্দ করছে, কোনটায় পছন্দ করছে না। বাচ্চাদের 5 থেকে 10 বছর ফলো করতে হয়। ফলো করতে হয় এবং অবজারভেশন তার সঙ্গে থাকবে। ফলো এবং অবজারভেশন। ওকে? ফলো করতে হয়। ফলো না করলে বাচ্চারা কোনটা খুশি হচ্ছে, কোনটায় দুঃখ পাচ্ছে, কোনটা পছন্দ করছে, কোনটা পছন্দ করছে না, এটার দিকে। কিন্তু 5 থেকে 10 বছর, সরি টু সে, 5 থেকে 10 বছর বাবা মারা কি করে জানেন? 5 থেকে 10 বছর বাচ্চাদের প্রায়োরিটি দিতে আরম্ভ করেন খুব বেশি করে। মানে কি, এই 5 থেকে 10 বছর হচ্ছে জেদ হওয়ার টাইম। এই সময়তেই জেদ কিন্তু বিল্ড আপ হয়। আমি যা পাইনি আমার সন্তান যেন তার থেকে বেশি কিছু পায়। পকেটে 10 টাকা আছে, চকলেট চাইছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনি বুঝতেই পারবেন না 10 টাকাটা কখন 10,000 টাকায় চলে যাবে, আর 10,000 টাকাটা কখন 1,00,000 টাকায় চলে যাবে। যদি 10 টাকা আপনার পকেটে আছে, 10 টাকা দিচ্ছেন, দিতে দিতে কখনো 100 টাকা, ওই 100 টাকার জিনিস দিতে দিতে যতদিন দেবেন তার হ্যাবিট হবে। আর যখন দিতে পারবেন না, মানে আগে তুমি আমায় ভালোবাসতে, আগে দিতে, এখন আর তুমি দাও না আর ভালোবাসো। So, এই জায়গাটা কিন্তু করতে হয় কি, 5 থেকে 10 বছর বাচ্চাদের ফলো করতে হয়, অবজার্ভ করতে হয় বাচ্চাদের। আচ্ছা, ফলো করতে হয়, করতে হয়। ঠিক আছে, বুঝতে পারলাম। 5 থেকে 10 বছর কি করতে হয় তাহলে? ফলো এবং অবজারভেশন। লিখে রাখুন, ফলো এবং অবজারভেশন, ফলো এবং অবজারভেশন। 5 থেকে 10 বছর ফলো এবং অবজারভেশন। প্রিয়াঙ্কা, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, 1 থেকে 5 বছর প্রিয়াঙ্কা কি করতে হয়? তাকে ভালোবাসতে হয়, কেয়ার করতে হয়। হুম, তাকে ভালোবাসতে হয়, কেয়ার করতে হয়। ভেরি গুড। 5 থেকে 10 বছর ফলো করতে হয়, অবজারভেশন করতে হয়। এবার 10 থেকে 12 বছর তাকে প্রায়োরিটি দিতে হয়। এবার 10 থেকে 12 বছর কেন প্রায়োরিটি দিতে হয়? 10 থেকে 12 বছরের মধ্যে বাচ্চাদের মুড সুইং করতে থাকে। কেন? তার কারণ হচ্ছে এই সময় হচ্ছে ডেভেলপমেন্টের টাইম। বাচ্চারা ডেভেলপ করে ফিজিক্যালি এবং মেন্টালি। 12 বছরে ফুল ডেভেলপমেন্ট হয়ে যায়, একটা পূর্ণতা পায় বাচ্চারা, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। 12 বছর পর থেকে তার ডেভেলপমেন্ট পুরোপুরিভাবে চালু হতে থাকে ফিজিক্যালি, এবং গ্রোথ হতে থাকে, হরমোনাল গ্রোথ। তো এই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদেরকে প্রায়োরিটি দিতে হয় যে তাকে নিয়ে রেসপন্সিবিলিটি পূর্ণ কাজ অ্যাক্টিভিটি করতে হয়। তাকে বাজারে নিয়ে যেতে হবে, বা তাকে ব্যাংকে নিয়ে যেতে হবে। তাকে নিজে থেকে সব কিছু ডিসিশন নেওয়ার চেষ্টা করাতে হবে, যাতে সে সব কিছু শেখে। ব্যাংকের কিভাবে উইথড্রল ফর্ম বা ডিপোজিট ফর্ম ফিল আপ করতে হয়, 10 থেকে 12 বছরের মধ্যেই বাচ্চাটাকে শেখাতে হবে। তবে গিয়ে সে শিখবে। যে কাজটা সে করছে, সে কাজটা নিজেকেই করতে হবে এবং নিজের
খাবারের থালাটা নিজেকেই তুলতে হবে এবং সঠিক জায়গায় গিয়ে রেখে আসতে হবে, এটাও কিন্তু 10 থেকে 12 বছরের মধ্যেই শেখাতে হয়। প্রায়োরিটি এবং রেসপন্সিবিলিটি, শুধু প্রায়োরিটি দিলে হবে না, রেসপন্সিবিলিটি দিতে হবে। আমি বলেছিলাম না প্রথমের একটা ক্লাসে যে আপনাকে যদি কিছু দিই সেই বিষয়টা আপনার কাছে খুব প্রিয় হবে ঠিকই, কিন্তু আপনি সেই জিনিসটা যদি আপনি নিজে থেকে আর্ন করেন তাহলে আপনার কাছে সেই বিষয়টা প্রিয় এবং যত্নের হবে, সেই জিনিসটা হারাতে দেবেন না। তো তাই একটা বাচ্চা যদি আর্ন করে, আর্নিং মানে তাকে আর্নিং করতে হবে না বাইরে গিয়ে কোথাও, তাকে কি করতে হবে, তাকে তার টাস্ক কমপ্লিট করতে হবে, বাবা মাকে বোঝাতে হবে যে তার টাস্কটাই তার হচ্ছে কাছে আর্নিং। তাকে পড়াশুনো করতে হবে, তাকে সবার কথা শুনতে হবে, তাকে মিথ্যে কথা বলানো যাবে না, বলতে দেওয়া যাবে না, তাহলে তার আর্নিং হবে। সে এই কাজগুলো যখন সে কমপ্লিটলি করবে 10 থেকে 12 বছর, সে যখন হ্যাবিট হবে যে বিভিন্ন রেসপন্সিবিলিটি নিচ্ছে, বিভিন্ন দায়িত্ব নিচ্ছে, সে সমস্ত বাড়ির কাজে হেল্প করছে, সে তখন সামাজিকভাবে উন্নত হবে এবং এই ধরনের বাচ্চারা খুব মা বাবা দরদি হয়। তাহলে 10 থেকে 12 বছর প্রায়োরিটি এবং রেসপন্সিবিলিটি, প্লিজ নোট ডাউন, 10 থেকে 12 বছর প্রায়োরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। প্রসেনজিৎ বুঝতে পারছো? ওকে, এবার 12 বছর অনওয়ার্ড, 12 থেকে 17 বছরের মধ্যে বাচ্চাদের বন্ধু হয়ে যেতে হবে। 12 থেকে 17 বছরের মধ্যে বাচ্চাদের কেন বন্ধু হতে হবে? না, 12 থেকে 17 বছরের মধ্যে বাচ্চাদের বন্ধু হওয়ার দুটো কারণ, দুটো কাজ। কি কি? না, প্রথম হচ্ছে 12 বছর বন্ধু যখন হলো, বাচ্চার অ্যাকচুয়ালি হয় কি, একটা বিশেষ বিষয় এই জায়গাটা ব্যারিয়ার কাজ করে। ধরুন আমি পরিবারে কাকে বেশি ভয় পাবো, বেসিক্যালি ঘটে, আগে কাকে ভয় পেতাম? বাবা, তাই তো অনুপবাবু? বাবা, বাবা, তাই তো প্রিয়াঙ্কা? বাবা, বাবা বকবে, এই বাবা কি, বাবা বকবে এটা ঠিক আছে, বাবা ভালোবাসবে এটা, বাবা কি ভালোবাসে না? বাবা তো ভালোবাসে, কিন্তু বাবা বকবে এই বিষয়টা কেন আগে আসে? এর একটা সাইকোলজি আছে। ওটা কন্টিনিউ ভয় দেখানোর জন্য মা প্রথম থেকেই বলতো, এটা করিস না, জানিস তো বাবা। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। তো বাবা বকবে, এটা কবে থেকে এসছে? না ছোটবেলা থেকে, ওটা আমার সাবকনসিয়াসে রেজিস্টার হয়ে গেছে। তো ছোটবেলা থেকে আমি বাবাকে ভয় হিসেবে দেখেছি। সরি টু সে, বাবা কিন্তু বন্ধু হতে পারবে না তাহলে। যাকে ভয় পাবো তাকে কিন্তু বন্ধু করতে পারবো না, কারণ ভয় পাচ্ছি তাকে, মনের কথা বলতে পারছি না। যদি বাবা মাকে ভয় পাই তাহলে বন্ধু কে হবে? পাশের বাড়ির দাদা বা দিদি। তাহলে সে ব্যক্তি বা সে বাচ্চাটি বন্ধু পাশের বাড়ির কোনো দাদা বা ব্যক্তি। তাহলে এখন কি হচ্ছে না, বাচ্চারা 12 বছর পর থেকে বন্ধুদের কথা বেশি শুনছে। তাহলে যার নিজের গাইডেন্সের প্রয়োজন, সে কি করে আমার সন্তানকে গাইড করতে পারবে? যে নিজে বাচ্চা, সে আমার সন্তানকে আবার কি করে গাইড করতে পারবে? কারণ পাশের বাড়ির দাদা বা দিদি সে তো নিজেও বাচ্চা, তার নিজের গাইডেন্সের প্রয়োজন। সে আমার সন্তানকে কিভাবে গাইড করবে? কারণ ম্যাক্সিমাম গাইডেন্স আপনার সন্তান বা আমার সন্তান তাকেই জিজ্ঞেস করবে না, বন্ধুকেই বেশি সাজেশন নিতে যাওয়া যায় ফ্রিলি। কি করব বলতো, এটা করব, কি করব বলতো? যদি বাবা মা বন্ধু হয় তাহলে বাইরের কোনো বন্ধুর প্রয়োজন হয় না, সব কথা মাকে শেয়ার করা যায়, বাবাকে শেয়ার করা যায়। তাহলে বাবা মাকে কিন্তু 12 বছর পর থেকে বন্ধু হতে হবে। কিন্তু এই সময় দুঃখের ব্যাপার, 12 বছর পর থেকে বাবা মারা লাগাম কষতে শুরু করেন, ফ্রি হয় না ব্যাপারটা। এই ফ্রি হয় না বলে বাবা মায়ের প্রতি সন্তানদের একটা রাগ তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, তাই না? রাগ দূরত্ব তৈরি হয়। আচ্ছা, আমার ভিডিওগুলো কতজন দেখেছেন একটু কাইন্ডলি বলুন তো? ভিডিও কি কেউ দেখেছেন? ভিডিওগুলো দেখেছেন না দেখেননি? আমি একবার ভিডিওর কতগুলো বিষয় আমি একটু উল্লেখ করি। দেখুন, পেরেন্টস, আবার যদি পেরেন্টস বলি, পেরেন্টসকে আবার আমরা কিছু ভাগে ভাগ করে থাকি। কি কি ভাবে? শুনলে খুব মজা পাবেন এবং খুব দুর্দান্ত বিষয়।
দেখুন অ্যাকচুয়ালি সায়েন্স অনুযায়ী পেরেন্টসকে আমি 5 ভাগে ভাগ করেছি। কি কি? না প্রথমে হচ্ছে মাছির মতো পেরেন্টস। এবার বাবা মাছির মতো পেরেন্টস এটা আবার কি? কি বলছে লোকটা? মাছির মতো পেরেন্টস। তা মাছির সাইকোলজি কি? মাছি সাইকোলজি হচ্ছে মাছি নেগেটিভ জায়গায় বসছে, নেগেটিভ অ্যাক্টিভিটি করছে, আর মাছি ভন ভন করছে আর চারিদিকে ছড়াচ্ছে। তাহলে এই ধরনের মাছির মতো পেরেন্টস কি করেন? মাছির মতো পেরেন্টস করেন প্রথমে হচ্ছে বাচ্চার সব ভালো, হাতের লেখা খারাপ বা কোনো কিছু খারাপ, বাচ্চার সেই খারাপ জায়গাতে বসে যান এই ধরনের পেরেন্টস। এবং তিনি বারবার রিপিট করতে থাকেন, যেমন ভন ভন করে, এই তুই এটা করলি না, করলি না, পারলি না, পারলি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই বড় হয়ে গরু চড়াবি, তোর দ্বারা কিচ্ছু হবে না, 4টে গরু কিনে দেবো, গরু চড়াবি, ভনমন মাছির মতো। আর কি চারিদিকে করছে, নোংরাটা চারিদিকে করছে। মানে এখানে হচ্ছে কি যে স্কুলের বাইরে স্কুলের বাইরে স্কুলের বাইরে একটা কমিউনিটি বিল্ড আপ থাকে বাবা মাদের। সন্তান দিতে যায়, তো সেখানে বন্ধু বান্ধব হয়ে যায়, তো সেখানে সবাই মনের কথা বলে, যে জানিস তো আমার ছেলেটা না বা আমার মেয়েটা না একদম লিখতে জানে না, একদম মানে খাতায় একদম নোংরা করে ফেলে। কেউ কিন্তু জানতে চায়নি তার কাছে যে তার সন্তান কি করে, সে নিজে থেকেই বলছে। মানে কি হচ্ছে, নেগেটিভ জায়গায় বসছে, ভনভন করছে মাছির মতো, একটা কথা নিয়ে বারবার বারবার রিপিট, কম্পারিজন কম্পারিজন, এবং তারপর কি করছে, যে নেগেটিভ বিষয়টা আছে সেটা চারিদিকে ছড়াচ্ছে। এটা হচ্ছে মাছির মতো পেরেন্টস। এতটুকু লিখে নিন, তারপর এগুলো বলছি। এতটুকু নিজের মনের মতো করে লিখে নিন। মাছির মতো পেরেন্টস, টাইপ অফ পেরেন্টসে মাছির মতো পেরেন্টস। বাকিটা আপনার তো মেমোরাইজ হয়ে যাবে, বলছি যেভাবে। মাছির মতো পেরেন্টস খালি লিখে নিলে পয়েন্ট করে। এরপর হচ্ছে মশার মতো পেরেন্টস। আপনারা ভাববেন যে লোকটা খালি মশা মাছি দিয়ে উদাহরণ দিচ্ছে বাবা মাদের। কিন্তু অ্যাকচুয়ালি বাবা মাদের এখন কিছু সাইকোলজিক্যাল পার্ট এদের মতো হয়ে গেছে, এটা না বললে তারা তাদের ব্যাপারটা বুঝতে পারবেন না। তো মশার মতো পেরেন্টস, মশা হচ্ছে সেম ক্যাটাগরি মাছির মতো, কিন্তু মশার কাছে কি আছে? মশার কাছে আছে হুল। কি আছে অনুপবাবু? মশার কাছে আছে হুল। তো প্রথমে মাছি তো স্যার, ধরুন, হ্যাঁ বলো। এইটা একটুখানি লিখে নি, হ্যাঁ লিখে নাও। তারপরে স্যার একটু আলোচনা করি, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। তাহলে ভালো হলো। হ্যাঁ লিখে নাও। মশার মতো পেরেন্টস, মশার মতো পেরেন্টস। তারপর বলছি। অনুপবাবু বুঝতে পারছেন তো? ভালো লাগছে তো? রিসার্চ গুলো একটু ইউনিক। হ্যাঁ, তো মশার মতো পেরেন্টস বলি এবার, লিখে নাও শুধু মশার মতো, তাহলেই বুঝতে পারবে। মশার মতো পেরেন্টস হচ্ছে, মশার স্পেশাল অ্যাক্টিভিটি কি না, ওর হুল আছে, হুল ফোটায়। তো মাছির একই ক্যাটাগরি, মশা নোংরা জায়গা থেকেই আসছে, রোগ ভোগ ছড়াচ্ছে, আর তার সঙ্গে কি করছে, হুল ফোটাচ্ছে। তো এই জায়গায় এই ধরনের পেরেন্টসরা করেন কি, প্রথমে নেগেটিভ জায়গায় বসেন, নেগেটিভ কথা বলেন, নেগেটিভ জিনিস চারিদিকে করেন। এবারে প্রথমে যদি এগুলো করার পর বাচ্চা ভাইলেন্ট হয়ে যায়, বাচ্চা যদি রেগে যায়, তাহলে সেই সময় বাচ্চাদেরকে বোঝান, না বুঝতে পারলে পেটান। যারা মশার মতো পেরেন্টস হন, তারা প্রথমে বোঝান, একবারই বোঝান, বারবার নয়। যদি না বুঝতে পারে তাহলে পেটান। পানিশমেন্ট, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট। অন্ধকার ঘরে বন্ধ করে দেবো, কালো ঘরে বন্ধ করে দেবো, তখন তুই বুঝতে পারবি, তোকে খেতে দেবো না। পানিশমেন্ট। এমন মার মেরেছে আমি দেখেছি, এমন এমন সব প্যারেন্টস, মানে
অবশ্য নিজেও আমার কাছে এসেছে, বুঝলে, এত রেগে গিয়ে আমি আমার ছেলেকে মেরেছি, পাটা কেটে গেছে, খুন্তি দিয়ে মেরেছেন। তাহলে এতটাই, তাহলে কি এরা হচ্ছে মশার মতো পেরেন্টস। তাহলে রোক না, না শুনে তো ঠোক না, এটা হচ্ছে টপিক। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, এইবারে আসছে মালির মতো পেরেন্টস। মালি, একটা মালি, সেই মালি কিন্তু জানে যে তার কোন গাছটা এবং কোন বড় গাছটা বা ছোট গাছটা, এই দুটো গাছ, কোন গাছের কতটা পরিমাণ জল প্রয়োজন। একটা মালির 10-15টা গাছ নিয়ে কাজ। এই 10-15টা গাছ তিনি কিন্তু জানেন যে তার ছোট গাছটাকে কতটা সার দিতে হবে এবং তার বড় গাছটাকে কতটা সার দিতে হবে। তো এই ধরনের বাবা মা জানে যে তার ছোট ছেলেকে কি বলতে হবে এবং বড় ছেলেকে কিভাবে ট্রিট করতে হবে। কোনোদিন এই ধরনের বাবা মা, এই ধরনের পেরেন্টস দুটো ছেলের দিকে, মানে যে কোনো একটা ছেলের দিকে ফোকাস করেন না, দুটো ছেলের দিকেই ফোকাস করেন, দুটোই তার কাছে সমান। তো এই ধরনের বাবা মা কিন্তু মালির মতো বাবা মা, সবার নজরে দেখা। 3 নম্বর হচ্ছে মৌমাছির মতো পেরেন্টস। মৌমাছি, মৌমাছি হচ্ছে এমন একটা পার্ট, এই মৌমাছি সব ফুলে বসে না, যে ফুলে মধু আছে সেই ফুলেই কিন্তু মৌমাছি বসে। তাহলে এই ধরনের বাবা মা কিন্তু বাচ্চার সমস্ত পার্টে বসে না, সেই পার্টেই বসে যে পার্টে বাচ্চাটা স্ট্রং, এবং সেই পার্টটা চারিদিকে করেন। মৌমাছি যেমন পরাগ সংযোগ ঘটায়, বংশবৃদ্ধি করায় বাচ্চাদের, তেমন এই বংশবৃদ্ধি করায় ফুলেদের, ঠিক তেমন গাছেদের, তেমন বাবা মার ক্ষেত্রেও কিন্তু, বাবা মার কাছেও কিন্তু, এই ধরনের বাবা মার কাছে কিন্তু সন্তানদের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টের বংশবৃদ্ধি করানোটাই কাজ। যেমন এই ধরনের বাবা মা করছে কি, পজিটিভ জায়গায় বসছে কিভাবে না, আমার ছেলে না দারুণ ক্রিকেট খেলে, আমার ছেলে দারুণ ফুটবল খেলে, আমার ছেলে দারুণ ব্যাডমিন্টন খেলে, দারুণভাবে খেলে। কাকে বলছে? পাশের বাড়ির বন্ধুকে বলছে, জানিস তো আমার ছেলে এত সুন্দর ক্রিকেট খেলে না, ওকে যদি ভর্তি করি ভালো জায়গায় তাহলে সে ভালো হবে। মানে কি, পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছে, সব জায়গায় বলে বেড়াচ্ছে আমার সন্তান খুব ভালো, মোটিভেশন দিচ্ছে। এগুলো হচ্ছে মৌমাছির মতো পেরেন্টস। আর এই ধরনের বাবা মার কথা কিন্তু তার সন্তানরা খুব বেশি করে খোলে। 5 নম্বর হচ্ছে মাটির মতো পেরেন্টস। মাটি অল দ্য টাইম সমস্ত গাছকেই সমানভাবে, সমান নজরে, সমান ফ্রিকোয়েন্সিতে ট্রিট করে, এবং মাটি মানেই হচ্ছে মমতাময়ী। আর এই মাটি তার, মাটিকে ধরুন কথা কথা বলছি, আমরা যেটা জানি মাটি তো মা, সেক্ষেত্রে দাঁড়িয়ে কেউ যদি মাটি কিছুটা কেটে নিল, কিছু বলল, তাও তো তাকে দেখছে, তাকে ততটুকুই খাদ্য সংগ্রহ করতে দিচ্ছে। তার মানে কি, এই ধরনের পেরেন্টসরা কোনোদিন রিপারকেশন দেয় না, এই ধরনের পেরেন্টসরা কখনো অ্যাগ্রেসিভ মেন্টালিটি আনে না সন্তানদের ক্ষেত্রে, সন্তানদের ক্ষমা করে দেয়, এবং সন্তানদের জন্য সব সময় এই ধরনের মানে মায়েরা বা বাবারা মানে শান্ত মাথায় ডিল করে, যাতে সন্তানদের সাইকোলজি ঠিক থাকে। এই 5 ধরনের, 5 ভাবে প্যারেন্টসকে ভাগ করেছি। এই 5টা পেরেন্টস, আপনি যখন কাউকে ট্রিট করবেন তাকে বলবেন অবশ্যই 5টা উদাহরণ দিয়ে যে আপনি কি ধরনের প্যারেন্টস। আপনাকে আমি সে কথা বলবো না যে আপনি কোন ধরনের প্যারেন্টস,
আপনি কি ধরনের পেরেন্টস আপনি নিজেই নিজে থেকে জাজ করবেন যে আপনি কি ধরনের পেরেন্টস। বলতে পারলাম অনুপ বাবু, অনুপ মন্ডল বাবু? হ্যাঁ, বলুন বলুন, আমি শুনছি, আমি লিখছি। হ্যাঁ হ্যাঁ, লিখেন। এছাড়াও আরো অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনাদের এই ক্লাসে আমি বলবো। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবেন, লিখে রাখুন, এখন কোয়েশ্চেনগুলো করবেন, সবার লাস্টে আমি কোয়েশ্চেনগুলো নেব। আচ্ছা, এরপরে এখন ঘটনা হচ্ছে 12 থেকে 17 বছরের মধ্যে বাচ্চাদের মানে এই বন্ধু হওয়ার প্রবণতা, যদি বাচ্চাদের বন্ধু হয়ে যাওয়া যায় তাহলে হচ্ছে কি যে বাচ্চারা কোনোদিনও বাইরের বন্ধুকে নিজের মনের কথা বলবে না, আপনাকেই বলবে। কেন না, আপনি তার বন্ধু, বাইরের আর কোনো বন্ধুর প্রয়োজন নেই, কারণ বাবা মার থেকে বড় বন্ধু হয় না, আর বাবা মার থেকে বড় বন্ধু হয় না পৃথিবীতে। তো সেই জন্য বাবা মা যদি বন্ধু হয়, বাইরের বন্ধু দরকার নেই। তাহলে এই প্রসেস একদম 1 বছর থেকে 17 বছর অবধি ঠিক এই টাইটেরিয়া অনুযায়ী চলতে হবে, তবে গিয়ে বাচ্চাটিকে কিন্তু মানুষের মতো মানুষ করা যাবে। এবার ঘটনা হচ্ছে কি, দুটো বিষয়ে কাজ করছে। এবার ঘটনা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবাই একটু মন দিয়ে শুনবেন। প্রিয়াঙ্কা, প্রসেনজিৎ বাবু আর অনুপ বাবু, খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা। আপনি ভাঙা পাত্রে যদি জল রাখেন, জল তো বেরোতেই থাকবে দাদা। ফাটা পাত্রে যদি জল রাখেন, যেখান থেকে ফাটা আছে ওখান থেকে জল তো লিক করবেই। তো বাবা মা তো পাত্রর মতো, জল হচ্ছে সন্তানের মতো, কেন জলটা ধারণ করে রেখেছে। বাবা মার নিজস্ব রিলেশনশিপ ইস্যু, নিজস্ব প্রবলেম। এই প্রবলেম যতক্ষণ না সেই বাবা মা ঠিক করবে, ততক্ষণ কিন্তু সে তার বাচ্চার সঙ্গে ঠিক আচরণ করবে না। ঠিক আছে, এখানে HRMS, এটা কি আমি বলেছিলাম? HRMS শুনেছেন? HRMS লিখুন দেখি, HRMS। এই এটা এটা কি বলেছিলাম প্রসেনজিৎ? অনুবাবু মনে হয় না বলেছি বলে আমি এটা বলছি। H ফর হেলথ, R ফর রিলেশনশিপ, M ফর মেন্টাল, আর S ফর সার্ভিস বা যেটা আছে আপনার কাজের ক্ষেত্র। হেলথ যদি ঠিক না থাকে তাহলে রিলেশনশিপ ঠিক থাকবে না, রিলেশনশিপ ঠিক না থাকলে আপনার মেন্টালিটি ঠিক থাকবে না, আর মেন্টালিটি ঠিক না থাকলে আপনার সার্ভিস এরিয়া সেটা ঠিক থাকবে না। একটার সঙ্গে একটা রিলেট করছে, দেখতে পাচ্ছেন? H ফর হেলথ, R ফর রিলেশনশিপ, M ফর মেন্টালিটি, S ফর আপনার সার্ভিস এরিয়া, যেখানে কাজ করছি আমরা। তাহলে বাবা মার কোন জায়গাগুলো প্রবলেম হয় না, এই HRMS এর প্রবলেম হয়। দেখবেন এখানে যারা যারা আছেন, অনুপ স্যার, আপনার সন্তান আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, দেখবেন যদি কয়েকটা বিষয় বলছি আপনাকে। ধরুন অনেক বাড়িতে ঘটে যে মায়েদের দেখবেন পিঠের শিরদাঁড়া থেকে কক্সিক্স অবধি তাদের মানে যেন পেন হয়, দাঁড়াতে পারেন না। এই ধরনের যদি প্রবলেম হয়, বা বেশিক্ষণ দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটু গিয়ে শুয়ে পড়ি, এই ধরনের যদি প্রবলেম হয়, মাথায় রাখবেন তার কিন্তু ডিপ্রেশন হতে পারে। দেখবেন অনেক বাড়িতে ঘটে যে খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু কোনো নেশা করে না, খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছে, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, ঘুম দেরি করে আসছে। এই সমস্ত কিছু কিন্তু ডিপ্রেশন কাজ করে। এগুলো কিন্তু বাবা মাদের কিন্তু হেলথ ইস্যুর মধ্যে পড়ছে, এইচ এর মধ্যে পড়ছে হেলথ, মেন্টাল হেলথ বা ফিজিক্যাল হেলথ। এইটা যখনই হচ্ছে
দেখবেন যে বাড়িতে কথা কথা বলছি, ধরুন আমার ওয়াইফ রান্না করতে করতে ফিল করলো যে তার পেন হচ্ছে, হেলথের ইস্যু হচ্ছে। সেই সময় হয়তো আমার সন্তান গেল আমার ওয়াইফের কাছে গিয়ে বলছে যে মা এটা দেখো আমি এটা বানিয়েছি। আমার ওয়াইফের মাথা ঠিক থাকবে না, হুট করে বলে দেবে কিন্তু যা তো এখন পরে দেখছি আমি। এই যে বললো যা তো এখন পরে দেখছি, এই জায়গাতে চলে গেল কি রিলেশনশিপ। আমি এত কষ্ট করে আঁকলাম ছবিটা, আমার মা দেখলো না। কি বলছি বুঝতে পারছো সবাই? বাবা অফিস থেকে ফিরলো, বাবা জুতোটা খুলতে না খুলতে বাচ্চা দৌড়ে গিয়ে দেখাচ্ছে, বাবা আমি এই ছবিটা এঁকেছি, কেমন হয়েছে দেখো তো। বাবা খুব ক্লান্ত, পরে দেখছি, যা এখন যা পরে দেখছি। বাচ্চাটা মনে করছে যে আমি এত কষ্ট করে ছবিটা আঁকলাম বাবার জন্য, বাবা দেখলোই না। তা এইগুলো কিন্তু ম্যাটার করে। তাহলে কি প্রথম হচ্ছে হেলথ, তারপর রিলেশনশিপ, তারপর কি মেন্টালিটি। যখন রিলেশনশিপ ইস্যু হবে তখন কি হবে, মেন্টালিটি প্রবলেম হবেই হবে। আপনি যদি বাড়িতে কোনো কথা কাটাকাটি হয়, আপনি অফিসে যাবেন, আপনার কোনো কাজে মন লাগবে না, এবং কি হবে, সেই ঝামেলার দিকে বারবার মনটা পড়ে থাকবে যে এটা হলো, এটা বললো, এটা বললো, এটা করলো। এটা হবেই। আর যখনই এই মেন্টালিটিতে এটা হবে, তখনই কি হবে না, যে কাজের সঙ্গে আপনি যুক্ত সেই কাজটাও কিন্তু হ্যাম্পার হতে আরম্ভ করবে। ঠিক আছে? তাহলে এই HRMS এর উপর যদি ফোকাস করা যায় পেরেন্টিং এর ক্ষেত্রে, কিন্তু তাহলে কিন্তু বাবা মাদের অবস্থাটা ফিরিয়ে আনা যায়। বুঝতে পেরেছি স্যার সবাইকে? বুঝতে পেরেছি HRMS কি? ঠিক আছে, আচ্ছা। পাঁচটা যে পেরেন্টসের টাইপ ওটা বলেছি, এটা বলেছি, পার্ট অফ এ বলেছি। আচ্ছা, এইবারে কি? এইবারে হচ্ছে এইবারে হচ্ছে কিছু বিষয় আমি একটু আপনাদেরকে অবগত করাই। দেখুন, সব থেকে বড় বিষয় বাবা মাদের ক্ষেত্রে, আজকে যেহেতু প্রথম ক্লাস, যেহেতু আমি আগেরটাই আমি রিপিট করছি আপনাদের জন্য, কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যে বাচ্চা তো অটোমেটিক আসে না, বাচ্চা আসতে গেলে আগে বাবা মাকে একসঙ্গে হতে হয়, তারপর কনসিভ হয়, তারপর বাচ্চা ভূমিষ্ঠ হয়। তো প্রবলেম কোথা থেকে শুরু হয়? প্রবলেম শুরু হয় যেদিন থেকে বাবা মা একসঙ্গে হয় সেই দিন থেকে প্রবলেমটা অ্যারাইজ করে। এটা হিডেনলি চলে। কিরমভাবে? যে রিলেশনশিপ ইস্যু হয়, অনেক সময় হয় যখন মা কনসিভ করে, তখন মা কিন্তু তার হাজবেন্ডকে অল দ্য টাইম, তা কিন্তু আশা করে যে আমার হাজবেন্ড যেন আমার সঙ্গে থাকে। কিন্তু কাজের প্রেশারে হোক বা যে কোনো প্রেশারে হোক, হাজবেন্ড থাকতে পারে না, সেজন্য অনেক ধরনের নেগেটিভ চিন্তা মায়ের মধ্যে চলে। যেহেতু কনসিভ করেছে, বাচ্চাটাও যেহেতু মায়ের সঙ্গে অ্যাটাচড, সেহেতু কিন্তু যা ফ্রিকোয়েন্সি মায়ের হয় সেম ফ্রিকোয়েন্সি কিন্তু বাচ্চারও ঘটতে পারে। তাই বাচ্চা যদি ডিপ্রেশন, অ্যাংজাইটি, বা বাচ্চা যদি দেখেন যে ADHDর মতো প্রবলেম বা অটিজমের মতো প্রবলেম ইনবর্ন হয়েছে, মাথায় রাখতে হবে যখন মা কনসিভ করেছিল তখন মায়ের কিন্তু বিশাল টেনশন ছিল, নাহলে ইনবর্ন কিন্তু হয় না। ইনবর্ন হতে গেলে দেখবেন, এইটা একটা ঘটনা শুনেছেন নিশ্চয়ই, অনুপবাবু যেহেতু কাজ করেন ফিল্ডে, বাচ্চা ঘুরে যাওয়া, গলায় নাড়ি জড়িয়ে যাওয়া, শুনেছেন স্যার? শুনেছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। তো ঘটনা হচ্ছে ম্যাক্সিমাম এটা হয় যে মা খুব প্রচণ্ডভাবে টেনশনে থাকেন এবং তার রিলেশনশিপ ইস্যু হয়, সেই সময় মা যখন মানে প্রচণ্ডভাবে চিন্তায় থাকেন, তখন কিন্তু বাচ্চা ঘুরে যাবার প্রবণতাও কিন্তু থাকে। আমরা যেটা জানি যে বিশেষ করে এটা নাল আহ, হয় যখন বাচ্চা ডেলিভারি হবে বা বাচ্চা যখন তার মুভমেন্ট করবে, যখন পাক খাবে, পাক খেতে গেলে সেই সময় মুহূর্তে কোনো কোনো সিচুয়েশনে কোন গলায় নালিটা সিচুয়েশনে? জড়িয়ে জড়িয়ে যায়। কোন সিচুয়েশনে? সিচুয়েশনটা যেটা জানতে হবে।
যেটা ডেলিভারি হওয়ার সময় বা মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগের হ্যাঁ, মুহূর্তটা ওটা ঠিক। তো ওটা একদম ঠিক বলছেন, কিন্তু ওটা তার আগে যখন মা যখন কনসিভ যখন করে, মায়ের মধ্যে কিছু ফিয়ার অ্যান্ড ফোবিয়াস, অ্যাংজাইটি, ডিপ্রেশন কাজ করে। সেই মুহূর্তে মা যা যা ফিল করে, বাচ্চা সেই সব বিষয়গুলো ফিল করে। এবারে ঘটনা হচ্ছে, আমি একটু বলি একটা ডিসঅর্ডারের বিষয়টা, বিহেভিয়ারাল ডিসঅর্ডার। এবং এই ডিসঅর্ডারটা আপনি শুনেছেন কিনা নিশ্চয়ই শুনবেন। এটা এটা হচ্ছে সাইকোমোটর এজিটেশন। সাইকোমোটর এজিটেশন শুনেছেন? সাইকোমোটর এজিটেশন, যদি না শুনে থাকেন আমি বলি, সাইকোমোটর এজিটেশন হচ্ছে একটা রিপারকেশন। দেখবেন যে ব্যক্তিরা একটু টেনশনে থাকেন, যে ব্যক্তিরা দেখবেন অনেক ব্যক্তি ফোনে কথা বলতে বলতে একটা ঘরের মধ্যেই 2-3 বার গোল করে ঘুরছে, দেখেছেন? কেউ কি দেখেছেন যে অনেকে ফোনে কথা বলতে বলতে একটা ঘরেই গোল করে ঘুরছে, এক জায়গায় বসছে না? আবার দেখবেন যে অনেকে কথা বলতে গেলে বাইরে চলে যাচ্ছেন, স্মোক করতে করতে কথা বলছেন, কিছু একটা করতে করতে কথা বলছেন, বসে বসে কথা বলছেন না। এটা হচ্ছে সাইকোমোটর এজিটেশন। যখন বাবা বা মা টেনশনে থাকে, মা যখন কনসিভ করে, সেম সাইকোমোটর এজিটেশন বাচ্চাদের মধ্যেও হয়। যখন টেনশন হয় না, তখন বাচ্চা কিন্তু পাক খেতে থাকে। এটা সাইকোলজিক্যাল। আর এটা ঘটে বলে, এইটা হয় বলে অনেক সময় হয় কি, ধরুন অনেক প্রবলেমস এখানে আসে, ফিজিক্যাল প্রবলেমস, কেননা এই প্রবলেমসগুলো প্রত্যেকটাই নিউরোলজিক্যাল প্রবলেমসের মধ্যে ধরা হয়। যে আমাদের বডির মধ্যে 90% ওয়াটার আমাদের ব্রেনে থাকে, আর 10% আমাদের বডির মধ্যে থাকে। এই 90% ওয়াটার যখন আমাদের ব্রেনে থাকে, আমরা যখন অ্যাগনি ফিল করি, তখন আস্তে আস্তে ওয়াটার লেভেল কমতে থাকে। অনেক সময় হয় দেখবেন যে বাচ্চার মুভমেন্ট বন্ধ হয়ে যায়। অনুবাবু, অনেক সময় বাচ্চার মুভমেন্ট বন্ধ হয়ে যায়। কেন হয়েছে না হয়েছে দেখবেন, পেটে ফ্লুইড কমে যাচ্ছে, ফ্লুইড কমে যাচ্ছে। তখন বলে যে আপনাকে স্যালাইন দিতে হবে বা কিছু দিতে হবে। এটা টেনশনের জন্যই হয় কিন্তু, বুঝতে পারছেন? তো এই সাইকোমোটর এজিটেশন ঘটতে থাকে। যখন আরো বিহেভিয়ারাল পার্টে ঢুকবো, আরো অনেক কিছু শিখবো। তো এই ক্ষেত্রে ওই মেন্টাল অ্যাগনি, দেখবেন বাবা, যে মা, যে মা কনসিভ করে, সেই মায়ের ঘরে দেখবেন ছোট ছোট বাচ্চাদের অনেক ছবি লাগানো থাকে। কেন? যে যেমন দেখবে তেমনই দেখতে বাচ্চা হবে, তাই তো? তো সেম অ্যাজ, এবার বাচ্চা তো মানে ছোটবেলা থেকেই গর্ভে থাকাকালীন থেকে সে টেনশন নিচ্ছে, সেই এনার্জিটা সে কোথায় যাবে? ইনবর্ন যখন হতে যায়, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু এই প্রবলেমগুলো ঘটতে থাকে। সাইকোমোটর এজিটেশনের মতো কিছু প্রবলেমস আছে, যেগুলো বিহেভিয়ারাল প্রবলেম। সেই প্রবলেমগুলো কিন্তু ছোট ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায়, ছোট ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায়। সো আজকে আপনারা যেটা শিখলেন, কি কি শিখলেন? টাইপ অফ পেরেন্টস, এজ, এজ অ্যাক্টিভিটি, কোন বয়সে কি করতে হয়। এবার কিছু কোয়েশ্চেন আছে। প্রিয়াঙ্কা ম্যাম, প্রিয়াঙ্কা মিশ্রা, রেডি? কোয়েশ্চেন করছি, না দেখে বলার চেষ্টা করুন। আচ্ছা, 10 থেকে 12 বছর বাচ্চাদের কি করতে হয়, কি করা হয়, মানে কি করতে হয় বা কি করা উচিত? তাদেরকে প্রায়োরিটি দিতে হয়, হ্যাঁ, আর কি দিতে হয়? প্রায়োরিটিও তাদের দিতে কথা হয়, শুনতে হচ্ছে। রেসপন্সিবিলিটিও দিতে হয়। কেননা হুম। 10 থেকে 12 বছরের মধ্যে বাচ্চাদের লার্নিং টাইম, এই সময় তাদের বিহেভিয়ার তৈরি হচ্ছে, তাদের হ্যাবিট তৈরি হচ্ছে।
তারা কনসাস হচ্ছে আস্তে আস্তে, তাদেরকে কনসাস মাইন্ডে আনতে হয়, তো কাজ করাতে হয়। নিজের খাবারটা নিজে খেয়ে থালাটা তুলে রেখে দিয়ে আসার প্রবণতা, এটাও কিন্তু করাতে হয় 10 থেকে 12 বছর। তাহলে ও কিন্তু সবসময়তেই এটা করবে। 10 থেকে 12 বছর যেটার ওর বিলিফ সিস্টেম হবে, সেই বিলিফটা কিন্তু সহজে ভাঙে না। তাই হয় কি, দেখবেন রামকৃষ্ণ মিশনে ছোট থেকে নেয়, এবং সেইখানে যে আবাসিক বাচ্চারা থাকে তারা যা হ্যাবিট করে সেটাই তারা কিন্তু চিরজীবন করে থাকে। দেখবেন অনুপবাবু, যাদের চিন্তাধারাটাও সেরকমই হয়। তারা ভোরবেলা ওঠে, তারা উঠে প্রার্থনা করছে, নিজের খাবার নিজের জায়গায় ঠিকঠাক নিচ্ছে, এবং তারাই জীবনে উন্নতি করে। জীবনে যদি ডিসিপ্লিন না থাকে, পৃথিবীতে কেউ উন্নতি করতে পারে না। জীবনে ডিসিপ্লিন থাকতেই হবে। তাহলে 10 থেকে 12 বছর। ওকে, অনুবাবু কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে মাছির মতো পেরেন্টস। এই পেরেন্টস বেসিক্যালি কি, মানে কেন আমি একে মাছির মতো বলছি, কি করে, কে বলতে পারবে? স্যার, হুম। আমরা মাছির সঙ্গে এই কারণে তুলনা করি, কারণ ধরুন একটি ছেলের তার ভালো মন্দ গুণের কথা সে না চাইতেও লোকের কাছে বলে বেড়ায়। ধরুন আমি কোনো একটা কাজের জায়গায় গিয়েছি, গিয়ে কেউ জানতে না চাইলেও বলছি, আমার ছেলে এরকম করে, আমার ছেলে এইরকমই করে, এইরকমই করে, মানে অহেতুক বলা। আচ্ছা, আর কেউ? না, চেষ্টা করেছো, ভালো, ভেরি গুড। আর কেউ? অনুবাবু, মাছির মতো পেরেন্টস ট্রাই করুন, অসুবিধা নেই। মাছির মতো পেরেন্টস চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই, ট্রাই করুন। মাছি কোথায় বসে? মাছি সাইকোলজি কি, মাছি নেগেটিভ জায়গায় বসছে। আর কি দ্যাট করছে? নেগেটিভ নেগেটিভ ইম্প্যাক্ট। নেগেটিভ জায়গাটা বসছে, নেগেটিভ জিনিসের চারিদিকে করছে, তাই তো? তাহলে বাচ্চাদের নেগেটিভ জিনিসটা কি? বাচ্চা যদি হাতের লেখা হয়, তাহলে বাচ্চাটা সব ভালো, হাতের লেখায় মাছি বসে যাচ্ছে, মানে বাবা মা, এই ধরনের বাবা মা সেই হাতের লেখায় বসে যাচ্ছে, এবং বারবার কি করছে, রিপিট করছে যে তোর হ্যাঁ, হাতের তোর দ্বারা লেখাটা হবে না, খারাপ, তোর তোর হাতের দ্বারা লেখাটা হবে না, খারাপ, একটা কথা ভ্রমণ করছে খারাপ। যেমন, মাছি যেমন ভ্রমণ করে, এই ধরনের বাবা মা কিন্তু কি করছে, একটা কথা বারবার বলে বলে রিপিট করছে, মানে ভ্রমণ করছে, এবং বাচ্চাটা বিরক্ত হয়ে যাচ্ছে। একটা কথা বারবার বলছে, তোর দ্বারা হচ্ছে না, তোর দ্বারা হবে না, কম্পেয়ার করছে অন্য লোকের সঙ্গে। নেগেটিভ জায়গায় বসছে, আবার নেগেটিভ জিনিসের চারিদিকে করছে কিভাবে? বাইরে যখন যাচ্ছে, কেউ জানতে না চাইলেও তার সন্তানের নেগেটিভ পয়েন্টটা বারবার বলে ধরা, এটা করছে। এটা হচ্ছে মাছির মতো পেরেন্টস। ঠিক আছে, এগুলো ভিডিওর মধ্যে আছে, এগুলো ফলো করলে আপনি পাবেন। ওকে, যেগুলো করাচ্ছি। আচ্ছা, এবারে হচ্ছে আহ, বাচ্চার মধ্যে বাচ্চার মধ্যে ফিয়ার অ্যান্ড ফোবিয়াস কিভাবে তৈরি হচ্ছে, কে বলতে পারবে? বাচ্চার মধ্যে ফিয়ার অ্যান্ড ফোবিয়াস কিভাবে তৈরি হচ্ছে, ছোটবেলা থেকে কিভাবে তৈরি হচ্ছে বাচ্চার মধ্যে ফিয়ার অ্যান্ড ফোবিয়াস? ফিয়ার আসছে কোথা থেকে? ভয় থেকে, তাকে ভয় দেখানো হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। ভয় দেখানো হচ্ছে বলতে 5 থেকে 10 বয়সে। 1 থেকে 5 বছর, 1 থেকে 5 বছর বাচ্চাদের সাবকনসিয়াস মাইন্ড খুব স্ট্রং থাকে। এই সময় হয় কি, যে অ্যাফার্মেশন বাবা মা দেয় বাচ্চাকে, সেম অ্যাফার্মেশন কিন্তু বাচ্চার সাবকনসিয়াস মাইন্ডে রিলোড হয়ে বিল যায়, করে। এবং সেই অ্যাফার্মেশনটা সেই বাচ্চা মানে আজীবন ভোলে না, এবং সেই অ্যাফার্মেশনটা তার কাছে চিরজীবন রয়ে যায়। এবং বাচ্চা এই সময়তেই যদি তাকে বেশি করে ভয় দেখানো হয়, দেখবেন অনেক সময় বাচ্চারা রাতের বেলা কেঁপে কেঁপে উঠছে, ভয় কেঁপে যাচ্ছে। এখনকার দিনের অনেক মা বাবারা কি করেন, যে নজর লেগেছে বলে অনেক কিছু অ্যাক্টিভিটি করেন। ঠিক আছে, এখানে সাইকোলজিক্যাল একটা পার্ট আছে। সাইকোলজিক্যাল পার্ট কি না, বাচ্চার সঙ্গে সারা দিন যা ঘটে, সেই ঘটনাটা অটোমেটিক রিকল হতে থাকে তার সাবকনসিয়াসে।
এবং যে জায়গাটা খুব ফিয়ারের সেই জায়গাটায় বাচ্চা গিয়ে আটকে যায় এবং বারবার কি হয় ওটা বারবার রিপিট হয়, তাই সে ভয় পেতে থাকে। মানে বাচ্চাদের কিন্তু ভিজুয়ালাইজেশন ক্ষমতা প্রচন্ড বেশি, আবেগীয় ক্ষমতা প্রচন্ড বেশি। তাই বাচ্চাদের কিন্তু ছোটবেলায়, আর আরেকটা বিষয়, বাচ্চাদের কোটেক্স খুব নরম হয়। এই সময় চেঁচিয়ে কথা বলা, চিল্লে কথা বলা, অনেক বাবা মা তো বাচ্চাকে এরকম তুলেই দেয় আকাশে, তুলে দিয়ে আবার তাকে লুপে নেয়, ভয় পেয়ে যায় বাচ্চারা। এই জিনিসগুলো একদম করা যাবে না। তাহলে এর উপরও কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে ফিয়ারের সৃষ্টি হয়। ঠিক আছে, ওকে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো কোশ্চেন নেই? কোনো কোশ্চেন প্রিয়াঙ্কা, প্রসেনজিৎ, কোনো কোশ্চেন? স্যার আজকে অনেকগুলো জিনিস শিখলাম। হ্যাঁ, এর মধ্যে কোনো কোশ্চেন কিছু? না মোটামুটি সবটাই বোঝার মতো হ্যাঁ, বিষয় ছিল এবং বুঝেছি। ওটা একটু এডিএইচডি আজকে নয়, আজ এক একটা পার্ট অনুযায়ী। মানে যখন আমরা প্রথম থেকে ফার্স্ট ক্লাস আমরা সাইকোলজিটা বুঝবো, বিহেভিয়ারটা বুঝবো, এবার আস্তে আস্তে বিহেভিয়ারটা বুঝবো। অনেক অনেক কিছু বিষয় আমরা শিখবো। সেগুলো বিহেভিয়ারাল কাউন্সিলিং, এই যে ধরুন সাইকোটিক ডিসঅর্ডার, ওডিডি। ওডিডি একটা অনেক বড় একটা সাইকোটিক ডিসঅর্ডার। কগনিটিভ ডিস্ট্রাকশনস, কগনিটিভ যে প্রবলেমগুলো হয় কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মধ্যে, এই সাইকোটিক ডিসঅর্ডারটা আছে। এটাও কিন্তু বিহেভিয়ারাল টেকনিকের মধ্যে আপনারা শিখবেন। ঠিক আছে অনুপবাবু, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি সিবিটিটার পার্টও কিন্তু শিখবেন আপনারা। কেননা বিহেভিয়ারাল কাউন্সিলিং, চাইল্ড বিহেভিয়ারাল কাউন্সিলিং, দেখুন বিহেভিয়ারাল কাউন্সিলিং মানে হচ্ছে বিহেভিয়ার পরিবর্তনের জন্য যে কাউন্সিলিং। আপনি যে কোনো কাউন্সিলিং করবেন, সমস্ত কাউন্সিলিং কিন্তু বিহেভিয়ার পরিবর্তনের জন্যই হয়। ঠিক আছে, তা বিহেভিয়ারাল কাউন্সিলিং কিন্তু জানতেই হবে। ক্লাসগুলো করুন, প্রত্যেকটা ক্লাস, এবং মাইন্ড রিলেটেড যে ভিডিওগুলো আছে আমি দিয়েছি ওগুলো একটু ফলো করতে হবে। দরকার হলে আমি আবার সেন্ড করে দেবো। আমি কি আবার গ্রুপে সেন্ড করে দেবো? স্যার আরেকবার দিন না। ওটা দেওয়া ছিল, অনুপবাবু কি পেয়েছিলেন ওটা? স্যার ওই 10টার যে দিয়েছিলেন তো? হ্যাঁ, ভিডিও 10টা, যেগুলো দিয়েছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, ভিডিওগুলো পেয়েছি। হ্যাঁ, ওই ভিডিওগুলো একটু দেখতে হবে। আর আমি আজকে যে ভিডিওটা দেবো এটাও একটু ফলো করতে হবে। ঠিক আছে, ফার্স্ট ক্লাসের ভিডিও দেবো আজকে ঠিক আমি। হুম, ঠিক আছে, গুড নাইট। আপনাদের এটা একটি, ক্লাস কি আপনার রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং ক্লাস হ্যাঁ হচ্ছে? রেকর্ডিং হচ্ছে। আচ্ছা স্যার, হ্যাঁ, স্যার রেকর্ডিং গুলো একটু দিয়ে রাখবেন। হ্যাঁ ওটা ওই জন্য আগেরটাও দেওয়া ছিল, ফার্স্ট ক্লাস বলে এটা আমি আবার সেন্ড করব, তাহলে আপনাদের সুবিধা হবে। এবং আপনাদের যদি কোনো ডাউট থাকে নির্দ্বিধায় আমায় হোয়াটসঅ্যাপ করবেন কিন্তু। আপনারা এটা ভাববেন না যে অভিষেক বাবুকে কখন করব না করব, আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি ঠিক মতো দেখে নেব, দেখে নিয়ে আপনাকে রিপ্লাই দেবো, কিন্তু কানেক্টেড থাকবেন। এবং যে কোনো প্রবলেম আপনি আমাকে পাবেন, অল দ্য টাইম কাছেই পাবেন, যে কোনো জায়গায়। এবং আমরা কিন্তু ফিজিক্যালি আমরা কিন্তু এইরকম ক্লাস করে বাড়ি চলে যাবো ওরম নয়। আমি আমি ওরম লোক নয়। আমি ফিজিক্যালি বিভিন্ন জায়গায় যাই, ফিজিক্যালি বিভিন্ন স্ল্যামে যাই, বিভিন্ন স্ল্যাম এরিয়ায় যাই, গরিব বাচ্চাদের কাছে যাই, যারা কাউন্সিলিং করাতে পারে না পয়সা দিয়ে, তাদের কাছে যাই, তাদের কাছে গিয়ে তাদের বাচ্চাগুলোকে ট্রিট করি, তাদের বাচ্চাগুলোকে ইয়ে করি। হুম, তো সেই সময় যখন যাব আমার পুরো টিম যায়। আপনারাও চাইলে আসতে পারেন, আমি আপনাদের ডাকবো, যদি পসিবল হয় নিশ্চয়ই আসবেন। একদম স্যার। স্যার স্যার আমি স্যার একটা আমার কথা জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, অনুবাবু কি বলছিলেন স্যার বলুন। আমার একটা, এক সেকেন্ড শুনছি, অনুবাবু বলুন।
অনুভব বলুন। বলুন বলুন, আমি বলবো। আচ্ছা প্রসেনজিৎ বলুন। বলো। স্যার আমার না একটা হেল্প লাগবে আপনার থেকে, বলো। মানে অ্যাকচুয়ালি একটা অ্যাডভাইস লাগবে। মানে আমি একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, যেটা ডিস বা ডিস্ট্রিক্ট আর্লিয়ার ইন্টারভেনশন সেন্টার, যেটা সোশ্যাল ওয়ার্কার, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়ার্কার। তো আমি জানতে চাই যে এই ধরনের জবের ভেন্যুজ কি আছে? মানে আমি আরবিএসকে প্রজেক্ট যদিও, তো সেক্ষেত্রে এই ধরনের জবের আমি একটু রোলটা জানতে চাই। মানে যেহেতু এটা বাচ্চা দিয়ে নিয়ে জব, আমার যেটা ধারণা, মানে আমি জাস্ট আপনার থেকে আমি একটু অ্যাডভাইস নিতে চাই যে এই বিষয়ে একটু স্টাডি করতে পারি। রিটেন এক্সাম আছে, সেইজন্য আপনার থেকে একটু হেল্প আমার নিতে চাই। আমাকে তুমি আগামীকাল 11টার পর কল করো, আমি বলে দেবো। আচ্ছা, আগামীকাল 11টার পর কল করো, আমি তোমাকে গাইড করে দেবো। আচ্ছা আমাকে একটু স্যার 11টা না, আমি যদি দুপুর টাইমে করলে অসুবিধা আছে স্যার? দুপুর টাইম? দুপুর কত দুপুর? 12:30 1টা? তুমি তাহলে 4টের দিকে করো। হ্যাঁ, 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 ঠিক আছে, সমস্যা নেই। 4টের দিকে করো, বলে দেবো। অসুবিধা নেই, স্যার আমার তোমার বুঝতে বাড়ি পেরেছেন তো থেকে আমি তো কি বলেছি? বাগনান তোমার কাছাকাছি। তুমি তো তোমার বাড়ি হ্যাঁ, থেকে আমি তো ওখা বাড়ি থেকে স্যার ওহা আমার বাড়ি নয় তো, আমার হলদিয়াতে বাড়ি। তো হলদিয়া থেকে বাগনান কতখানি? বহু দূর নাকি? হ্যাঁ, আমি না, 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 আমি আসতেই পারি। বাস বাস ধরলে তুমি বাগনান 1.5 ঘন্টায় চলে আসবে। আরামসে, আরামসে। কোনো ব্যাপার না। আমি ভাই, আমি আহ, আমার একটা মোটো ছিল। আমার একটা মোটো ছিল, এটা আমার যারা স্টুডেন্ট আছে তারা জানে, হয়তো তোমরাও আস্তে আস্তে সব জানবে। আমি ওই মাঝে মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি বিভিন্ন স্ল্যাম এরিয়ায়, এবং আচ্ছা, প্রত্যেকটা বাচ্চাকে দেখতে দেখতে করতে করতে তাদেরকে বই খাতা পেন এবং তাদেরকে পড়ানো। আমি নিজেও বাড়িতে ফ্রি অফ কস্ট 1 টাকার পাঠশালা করি। যদি না জানো কখন আমার বাড়িতে আসবে, আমি পড়াই, দেখতে হবে। আমি বাচ্চাদের ফ্রি অফ কস্ট, মোটামুটি 300-র মতো বাচ্চা আছে এই মুহূর্তে আমার কাছে এখন। তারা পড়তে আসে প্রত্যেক শুক্রবার, ঠিক আছে, 1 টাকার পাঠশালা। তারা পড়ে পড়ে বাড়ি যায়, এবং তাদের খাতা শেষ হয়ে গেলে খাতাটাও আমিই কিনে দিই, বইপত্র আমিই দিই, আমিই পড়াই তাদের। এই জায়গাটা একটা খুব, মানে খুব দারুণ জায়গা। এবং সামনের দিনে এটা আমি আরো ডেপথে করব। প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে যাব। সেই জন্যই আমার এই প্রচেষ্টা। এই যে আমার যে শিক্ষাটা তোমরা নিচ্ছ, আহ, আমার মতো চিন্তা ভাবনা আসবে, তোমরা আমার মতোই কাজ করবে, তাহলে আমিই তো গেলাম প্রত্যেকটা জায়গায় তোমাদের হাত ধরে। এটাই আমার লক্ষ্য, ঠিক আছে? তুমি আর 5 জনের মতো ভেবো না, অন্য কোনো টিচার যা করে করে, কিন্তু তুমি আমাকে এনি টাইম আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করবে, আমি তাতে খুশি হব। কোনো স্টুডেন্ট যদি আমাকে জিজ্ঞাসা করে স্যার এটা আমাকে বুঝিয়ে দিন এক্সট্রা ভাবে, আমি সব থেকে বেশি খুশি হই। ঠিক আছে, চিন্তা নেই। স্যার স্যার, মানে আমার এক্সাম আছে, তো এক্সামে কি ধরনের আমি তোমার প্রিপারেশন নেবো আর এক্সামে কি? যত কিছুর গাইড করার দায়িত্ব আমার, আমি তোমায় হেল্প করে দেবো, কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ স্যার, আর থ্যাংক কি ইউ স্যার, করতে থ্যাংক হবে সেটাও গাইড করে দেবো, ইউ। চিন্তা নেই। প্রয়োজনে আমি চলে যাবো স্যার আপনার কাছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। শুধু মন ঠিক, দিয়ে ঠিক, পড়ো, ঠিক। মোটামুটি সেবা করো, সবার সেবা করো, বাচ্চাদের সেবা করো, মানুষের সেবা করো, ব্যাস। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক অনুপবাবু ইউ। কি বলছিলেন, আপনি বলুন। বলছি স্যার, মোটামুটি আহ, আমার নিজের আইডিয়াতে, নিজে যেটুকু পড়াশোনা করেছি এবং নিজের আইডিয়া অনুসারে আমি মোটামুটি কাউন্সিলিং কিছু করছি, এবং কন্টিনিউ কিছু স্টুডেন্টকে সপ্তাহে 2 দিন 3 দিন করে চলছে। কতক্ষণ আহ, করে দিচ্ছেন সেশন? আহ, স্যার বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের, এবার গার্ডিয়ানের সিচুয়েশন দেখে তার উপরে নিই। দুটো কোথাও জিনিস মাথায় রাখবেন, দুটো বিষয়। যেটা কাউন্সিলিং দিচ্ছেন, যদি সে ব্যক্তি যদি আপনাকে অ্যাফোর্ড করতে পারে, তাহলে আপনি কিন্তু ফিস তার কাছ থেকে নেবেন, ফিস নিয়ে কাউন্সিলিং করবেন। এটা নয় যে উইদাউট এনি ফিস কাউন্সিলিং করছেন, কারণ আপনি কাউন্সিলিংটা শিখছেনও ফিস দিয়েই। ফিস নিয়ে কাউন্সিলিং করবেন। হ্যাঁ, যেখানে যে বাচ্চারা ফিস দিতে পারছে না তাদেরকেও কাউন্সিলিং করবেন, সেখানে ফিস না নিয়ে করবেন। কিন্তু যে দিতে পারবে সচ্ছল, তার কাছ থেকে আপনার ন্যায্য ফিস নিয়ে করবেন। কেন? মানুষ ভালো জিনিস যদি ফ্রিতে পায়, ভালো জিনিসের দামটা কিন্তু মানুষ দেয় না। এখন আপনার গেট আপ দেখবে, আপনার কোয়ালিটি দেখবে, তারপরে আপনাকে আপনার কথা শোনার চেষ্টা করবে। এখন কোনোদিন, এই জায়গায় একটা পৌঁছে গেছে। হ্যাঁ, গেট আপ তখনই দেখবে, দেখুন এখানে সাইকোলজি দুটো পার্ট কাজ করছে।
আপনি যত বেশি অ্যাভেলেবেল আপনার দাম তত কম। আপনি যত বেশি একদম বিজি আপনার দাম তত বেশি। কোথাও নিজেকে একদম অ্যাভেলেবেল করবেন না। আপনি বাড়িতে অ্যাভেলেবেল তাই আপনাকে বাড়িতে কেউ দাম দেবে না, কিন্তু বাইরের লোক দাম দেবে, কেননা আপনি বাইরে অ্যাভেলেবেল নয়। আপনি ডাক্তার হতে পারেন বাড়িতে, কিন্তু আপনাকে কেউ ডাক্তার বলে মানে না, কেননা আপনি বাড়িতে অ্যাভেলেবেল। আপনি বাড়িতে বিজি হয়ে যান, আপনাকে ডাক্তার বলে মানতে শুরু করে দেবে। এটা হিউম্যান সাইকোলজি স্যার। আপনি যার তবে জন্য স্যার বেশি করবেন। হ্যাঁ, বলুন। আমি একটা জায়গায় একটু প্রবলেমে পড়েছি। আমি একটা স্টুডেন্টের ক্ষেত্রে খুব বড় ঝুঁকি নিয়েছিলাম। মানে আহ, আমি ভেবেছিলাম ওকে আমার মতো করেই আমি ওকে ওর গার্ডিয়ানও আমাকে সেভাবে হেল্প করেছিল। আমি যেভাবেই বলেছি ওর গার্ডিয়ান আমার আইডিয়াতেই চলছিল। কিন্তু আমি একটা জায়গায় ফেলিওর হয়ে গেলাম। আমি নিজেই মানে হেরে গেলাম। আমি নিজেকে খুব মানে এখনো পস্তাচ্ছি যে এটাকে কিভাবে আমি সলভ করব। আমি চেষ্টা করেও আবার ফার্দার আবার সেকেন্ড টাইম আবার শুরু করেছি। হুম, কি হয়েছে বলুন। এডিএইচডি এডিএইচডি স্টুডেন্ট। আচ্ছা। ওর হাইপারনেস কমানোর জন্য ওকে আমি টিএলএম মডিউল প্রসেসে ওকে ট্রেনিং দিতাম। হুম। সেখানে যেটা ও একই জিনিস কপি করতো, সেখানে ওকে কপি ছাড়িয়ে ও একদম থরোলি লেখা বা আহ, ওর অনেকটাই ডেভেলপ পরপর লেখার ক্ষেত্রে শুরু হয়ে গেছিল। অনেক আহ, জিনিস শিখেও গেছিল। তারপরে ওর যখন হাইপারনেস খুব হঠাৎ করে বেশি হয়ে যায়, সেই জায়গায় ওকে ঠান্ডা কিভাবে কি প্রসেসে করানো হবে সেগুলোও গার্ডিয়ানকে দিয়েছিলাম, এবং তাতে বাচ্চা অনেকটাই একদম পসিবল। আমার মানে কন্টিনিউ সে বাচ্চা এখন আমাকে ছেড়ে থাকতো থাকতো না। প্লাস তাকে আমি এক্সট্রা টাইম দিয়ে বিকেল টাইমে হলে পার্কে নিয়ে যাওয়া, খেলানো। তার তার মাঝখানে দীর্ঘ 2 বছর ওষুধ খাইয়েছে হাইপারনেসের জন্য। আমি কিন্তু ধীরে ধীরে ওই ওষুধটাকে ধীরে ধীরে বলার পরে 6 মাস পরে ওকে আমি বন্ধ করিয়ে দিয়েছিলাম। টোটাল বন্ধ করিয়ে দিয়েছিলাম, এবং যে প্রসেসগুলো ওকে গ্রাউন্ডে নিয়ে গিয়ে করাতাম, তারপরে বাচ্চা যে ঘুমোতো না, রাত্রে কান্নাকাটি করতো বা কামড়ানো, এগুলো সবই বন্ধ হয়ে গেছিল। কিন্তু হঠাৎ কিছুদিন বাবা মার মধ্যে একটা কোনো কারণে দূরত্ব তৈরি হয়, এবং দুজনের ভয়েস একটু রূঢ় হয়ে যায়। সেই জায়গায় বাচ্চা বেশ কিছুদিন দিন 15 অনুভব করার পরে তার মানে ওই টাইমে কয়েকদিন আমারও ওদের সিচুয়েশন এমন একটা জায়গায় যায় যে আমিও ওখানে যাওয়া বন্ধ রাখি। ওদের পারিবারিক একটা সমস্যা তৈরি হয়ে যায়। তারপরে মোটামুটি 15-20 দিন পরে একটা আন্ডারস্ট্যান্ডিং এ হয়। তারপর আবার যাওয়া শুরু করি। যখন যাই তখন বাচ্চা একদম আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তো তখন থেকেই আবার ফার্দার রিয়াক্ট, কত কিন্তু বছর কোনো বয়স বাচ্চাটার? বাচ্চাটার বয়স 10 বছর। মানে হুম। এমন রিয়াক্ট করছে সে আগের থেকে একদম পুরো হাইপার, মানে আউট অফ কন্ট্রোল। ওর কিন্তু দুটো এমন বিষয় কন্ট্রোল। লাগবে। ওর দুটো বিষয় লাগবে, কগনিটিভ লার্নিং স্টেজ লাগবে, আর ইমোশনাল অ্যান্ড সোশ্যাল লার্নিং স্টেজ লাগবে। দুটো স্টেজ লাগবে ডিএলএম এর। ঠিক আছে। কিন্তু বাধ্য গার্ডিয়ান ওরা সিদ্ধান্ত নিয়ে আবার ডাক্তার দেখিয়ে আবার মেডিসিন শুরু করে দিয়েছে। বাবা এবং মায়ের মধ্যে এই যে কমিউনিকেশন গ্যাপ, হ্যাঁ, এটা পুরো সন্তান মানে এই সমাজটাকে পুরো এত অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। সন্তানদের এত প্রবলেম, এই যে মেডিসিন খাওয়াচ্ছে জানেই না স্ক্রিজোফেনিয়ার মেডিসিন অ্যাপ্লাই করছে। এডিএসডিতে স্কিজোফ্রেনিয়ার মেডিসিন অ্যাপ্লাই হয় এবং নিউরোপ্লাস্টিসিটি ঘটাতে দেয় না, যার জন্য অনেক নিউরোলজিক্যাল প্রবলেমস আসতে পারে। কিন্তু এবার আমি বারবার বুঝিয়েছি যে ওষুধটা কতটা ক্ষতিকারক। আমি ওনাকে গুগলে সার্চ করে দেখিয়েছি সাইড ইফেক্ট কি আছে। ওনারা টোটালটাই জানেন, বোঝেন। কিন্তু আরো কিছু ওনারা কিছু কিছু জায়গায় যান
সেখানে যেসব টিচার আমি দেখতে পেলাম, ওনারা বেশিরভাগই ওনাদের ছেলে মেয়ে এই টাইপের আছে, ওনারা বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছে, ওনারা এই ট্রেনিং দেওয়া শুরু করেছেন। যে জিনিসটা সব থেকে বাজে রিয়াক্ট হচ্ছে, বলছে আমার ছেলে মেয়েকে আমরা এই তবু আমাদেরকে করাতে হচ্ছে, এই জিনিস করছি একটাই কারণে, আমার বাচ্চা জানি আমরা এটা কোনো কন্ট্রোলে কোনোদিন আসবে না, কিচ্ছু হবে না, কিন্তু বাচ্চাটাকে যতটা পারা যায় ঠিক রাখার জন্য ওষুধটা খাওয়াতেই হবে। ভুল ধারণা, বাবা মা নিজেদের মধ্যে ঠিক রাখতে পারে না। একদিন পারলে আমার সঙ্গে কথা বলাতে পারলে আমি আপনার এটা হেল্পটা করে দিতে পারবো, যদি কখনো আমার সঙ্গে কথা বলাতে পারেন, বা একটা মিটিংয়ে আমার অ্যারেঞ্জ করিয়ে দেবেন। ওনার সঙ্গে কথা বলবো না, আমি অন্য ক্লাস করাবো, ওই ক্লাসের মধ্যে কিছু অ্যাক্টিভিটি করাবো যেটা ওনারা থাকবেন, ওনারা দেখতে পাবেন, তাহলে ওখানে উনি আরো ব্যাপারটা বুঝতেও পারবেন। অ্যাটেন্ড করে দেবেন তো একবার, মা বুঝে দেবেন। মা প্রচুর পরিমাণে চেষ্টা করেছে। হ্যাঁ, তো ওই গার্ডিয়ান হেল্প করেছিল বলে আমি এতটা করে নিয়ে যেতে পেরেছিলাম, কিন্তু এখন সেই বাচ্চাটা একবারে জিরো জায়গায় পৌঁছে গেছে, যার লেখার কোনো এনার্জি নেই, যার টিএলএম প্রসেস টিএলএম এগুলো নেওয়ার একদম এ ছিল না। আবার ধীরে ধীরে মোটামুটি কিছুটাকে ফিরিয়ে এনেছি, চেষ্টা করছি আবার আস্তে আস্তে হ্যাঁ, একটু করুন ওটা, অসুবিধা হলে আমি আছি, এনি টাইম আপনি আমাকে বলবেন, আমি ওই বাচ্চাটাকে যথাসাধ্য নিয়ে চেষ্টা খুব করব। আমি মানে ফেড আপ হয়ে গেলাম, ওষুধটা যা ধরিয়ে দিয়েছে আমার মাথা ওষুধ একদম আবার ছেড়ে কন্ট্রোল। যাবে, কি আছে, ওষুধ ছেড়ে যাবে, ওষুধ ছেড়ে যাবে, কোনো চিন্তা নেই। এমন কিছু পেশেন্ট আমাকে ডিল করতে হয়েছে, যে সমস্ত পেশেন্ট বাইপোলার ডিসঅর্ডারের, তাদেরকে ফিরিয়ে এনে ফেলেছি, তো এইসব কোনো ব্যাপার না, ও ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, রেশিও এডিএইচডি সবসময়তেই পার্সেন্টেজ কমে, পার্সেন্টেজ কমবে, যতটা আগে পার্সেন্টেজ ছিল এখন কমবে সেটা। বাট এটা মাথায় রাখতে হবে, ওই ওই যে থিওরিগুলো যেগুলো করাচ্ছেন, যেগুলো অ্যাক্টিভিটি, যে থেরাপি যেগুলো দিচ্ছেন, আরেকটা বিষয় আছে, এডিএইচডির কিছু অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলো যখন আমি আপনাকে এডিএইচডি করাবো একটু আলাদা ধরনের মনে হয়, বিহেভিয়ারাল থেরাপি, তো বিহেভিয়ারাল থেরাপির মধ্যে কিছু এডিএইচডির পার্ট থাকে যেগুলো খুব এফেক্টিভ ওকে বাচ্চাদের। স্যার, তো তবু একটু বলে দিই আপনাকে, ওকে আমি পার্কে নিয়ে গিয়ে স্লিপার, জাম্পিং, ওকে আহ, দড়ি দেওয়া আছে ওকে, তাতে আমরা ট্র্যাকিং বলে ট্র্যাকিং এরকম বেশ কিছু করাতাম। তার বাইরে ওকে কিছু এক্সারসাইজ, রেপ রাইড বা সিঁড়িতে ওঠা নামা, হ্যাঁ, খালি হাতের বাহ, কিছু এক্সারসাইজ, এগুলো কন্টিনিউ খুব করাতাম, ভালো। এবং যাতে ঘামটা ঝরানো হয়। হ্যাঁ, যদি দেখা যায় ওর হাইপারনাস কমাতে গেলে যদি ওর ঘাম ঝরিয়ে দিতে পারি, হ্যাঁ, ঘাম একদম। ঝরালে তখন ওর নার্ভের শিথিলতা আসবে, ও অলরেডি ঘুম আসবে বা অতটা হাইপার থাকবে না। হ্যাঁ, এটা একদম, একদম ঠিক করেছেন, একদম ঠিক। এটা আমি সবসময় করাতাম, এবং মা কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছে এবং মাও করিয়েছে। কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে মা একটু স্টপ হয়ে যায়। হুম। ব্যাপারটা ঠিক আছে, হয়েছে কোনো কি, ব্যাপার যে না ও ওটা, বাচ্চার কি হবে, ও বাচ্চা কথা বলতে এখনো, পারছে না, ও বাচ্চার কিছু তাহলে আর কিছু হবে না। না 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 না, বাবা মাকে এইসব বোঝাতে নেগেটিভ হবে। করে করে মাকে মাকে নেগেটিভটা তৈরি করিয়ে দিয়েছে, তাতে মা আঘাতপ্রাপ্ত হয়ে মোটামুটি অনেকটা পিছিয়ে গেছে। এক সন্তান না? হ্যাঁ হ্যাঁ, একটাই সন্তান। কখনো করাবেন, আপনি এগুলো করুন আপনাদের। ডাক্তার, ব্যাপারটা হয়েছে মা এবারে একটু ভরসা পেয়েছে, যে ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে ওষুধ ছাড়া কিচ্ছু কাজ হবে না। মা বলে তাহলে আর কি করবো, আমার তো জীবনই শেষ হয়ে গেল, আমি যতদিন বাঁচবো সে ততদিনই বাঁচবে, কারণ আমি যতক্ষণ পারবো টেনে নিয়ে যাব, আমার যেদিন ক্ষমতা হারিয়ে যাবে তারও তো সব ক্ষমতা হারিয়ে যাবে, আর কি হবে, আর কিচ্ছু হবে না। না, এটা, মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে। এটা আবার ফিরিয়ে আনতে হবে বাচ্চাটাকে, আবার ফিরিয়ে আনতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, শুভরাত্রি, ভালো থাকুন, ঠিক গুড নাইট। ঠিক আছে, শুভরাত্রি রেকর্ডিংটা স্যার। আমি পাঠিয়ে দিচ্ছি একদম। ওকে ওকে, থ্যাংক ইউ।